আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ১৭ লিখেছেন সালমা চৌধুরী। মাইশার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙই প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খোঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্পারো কে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিয়া খান ডাকলেন, এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খেয়েছিলি, তোর কি খিদে পায় না? পিঠা দিব তোকে নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খেয়েছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনে নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এনে দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করলো, শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না, আর আমার কিছু লাগলে আমি নিজে নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরের জেদ দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলার যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতে আচমকা আলতা রাঙ্গা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবনীর দিকে, সহসা মুগ্ধ আখিতে তাকায়। সেই মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনার, সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁট লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিং কর্তব্যবিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডেলে ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ ২-৩ সিঁড়ি নিচে নেমে নিষাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষ বলা উফটাই বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত সুরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তিহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেয়ে তির্যক চোখে চেয়ে আছে, মুখের তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার বেকুলতা এই জনমে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বলেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। আবেশির কণ্ঠে বললে, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনীর শব্দ শুনে অষ্টাদশীর লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলরবে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো।
মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে। এক সিঁড়ি উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠা আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশের বুকের কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বাভাবিকভাবেই ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে, তাই তো বলি। কি? কিছু না। পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে। এখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে স্টেজে গেলে মাইশা আপুর বদলে সবাই তোকেই হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে। কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলাইয়া কান্না শুরু করবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে এসেছি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতে মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ার বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘের নিবদ্ধ। অকস্মাৎ বুকে হাত রাখলো। মস্তিষ্কের নিউরনে অবিরাম বাজছে, তোর রূপে এই আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ ডলছে। বক্ষ পিঞ্জরে উথাল পাথাল ঢেউ উঠছে। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত সুরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকে ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ার বাঁধন আরও বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া তুমি না বলেছিলে দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামির ব্যতীত আবিরের ফুপ্পি ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজে থেকে সব সাকিবকে কিছুই বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো। আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দি। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যেতে বাধ্য। সাকিব কিছুই বুঝল না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য, গুরুগম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতর চেপে রাখা অনুভূতিরা যেন
খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কী করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয় কতটা তোলপাড় চলছে। 20 মিনিট কেটে গেল। আবির এক হাত মাথা নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল, গ্যালারিতে ঢুকে প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই দুটো ছবি তুলেছিল আবির। সেখান থেকেই একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় ললিত মুখমণ্ডল, অষ্টদয়ে মায়াবী হাসি আবিরের অশান্ত মন জানান দিচ্ছে। মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনের একটা পোস্ট করে। মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ ইভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, ভাইয়া তুমি ঠিক আছো? বোনও ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিছে, আমায় না মেরে থাকবে না। কেন, কি হয়েছে? বোনও কিছু করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া বহুদূর। তুমি তো কি? বোনও কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হস? ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি। তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরও বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায়, যাইনি বলে রাগারাগি করছে। আমি বলেছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। ভাইয়া শুনো। হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থা আমি নেই। তোর বোনকে নিয়ে পালাই না যাই, এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহমকের মতো বসে আছে। বড় কি করেছে? ভাইয়া কি হয়েছে? কি বলল? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়ার পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা কেন বলছে? ভাইকে কল দিলেও লাভ নেই। মাঝে মাঝে তানভীর ভাবে, ভাইয়ার সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো। মজার হলেও অন্তপক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারতো সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম, দিশা আরও কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে। ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখেছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া। তোর যেতে হবে না। আবির দু পা এগোতেই সাকিব ছুটে আসছে। আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণ আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল। আমনি মালা আর ওর দুই বান্ধবী কথা বলছিল। কি কথা বলছে তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমরা করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তাড়াহুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জ রেখে আসছি, তাই জানাতেও পারছিলাম না। কাছে এসে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার উপর শাড়ি, কসমেটিক্স এলোমেলো করে পড়ে আছে। আবির আশেপাশে 2-3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তে ছুটল সেই দিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ঢাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতে চোখ পড়ে মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে।
তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায়ই ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলেই ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে তো, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন? কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে তার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, এজন্য মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই ভাবতেই বক্ষস্পন্দন থমকে গেল। রাগে ফুঁসতে আর ভাবছে, এতগুলো বছর একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথাই না বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি? এতটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ঢাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ গতিতে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ঢালটা নিয়ে ছুঁড়ে ফেলল। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ, লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্রতা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গিয়েছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে, ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চাপ দিয়ে ধরে তপ্ত সুরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়স। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করল, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নীরের কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শিখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য আমি অধিকার নাময় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নাময় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত সুরে প্রশ্ন করল, তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব? জীবনেও না, বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামাতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল, নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করার অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলল, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গিয়েছিস, অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। সেই ড্রেসটা নিতে যাবি, তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকিয়ে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমিই নেব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস,
পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দেই তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পিছনে ফিরে তাকালো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘুরছে আবির ভাইয়ের বলা শেষ কথাটা। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডাইরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতর নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়, অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছুটোছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে এসে ঘর থেকে আখি জোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে, পিছনের সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখে চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীত একটা চেয়ার টেনে বসল। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম, তুমি তো দুপুরের পর আর কিচ্ছু খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মালার আহ্লাদী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারো দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝোঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘ কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরে বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলোও ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন, আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্নাষ্ট কামড়ে ধরল। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ার বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনাই দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালা রাগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে, তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল, আপু, আবির ভাই এই সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিব নে, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ার পরও মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখটাকে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নিঃশব্দ কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না।
আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছেই যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেংচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিররা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি, ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেংচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজন দুজনের চোখাচোখি দেখে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিওতে তো বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে জানি না। এই যে কিছু বলতে পারো না, না তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই, ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আখিজোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করেই বলল, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকে দেখিয়ে যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ের অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দুচোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার সুরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসল। বুঝতে পারল তার মনের কথা মুখ ফুঁসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনও মেঘবতীকে দেখছো নাকি? কোথায় মেঘবতী, দেখি। যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী সুরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না, তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া, চলো একটা জায়গা যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া, চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম, দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হবে, আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপরও এত বিভোর হয়ে আছো কেন বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না, একেবারে বেশি দুবার তাকাতেও গেলেও চোখে চোখ পড়ে যায়, না চাইতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দোয়া করে তোর মুখটা একটু বন্ধ কর। ওদেরকে আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের
করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে। পল্লব ফেলছে না একটিবারের জন্য। এই জগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আটকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভ্রু কুঁচকে নরম সুরে বলল, উফ আপু লাগছে। মাইশার রাগী সুরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্দয় কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস? প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3 থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে বলল, আপু। সাকিব চিন্তিত সুরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কী করবো? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেয়েকে সাজিয়েছি। সাথী শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটপটে মেয়ে একটু বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনেই বসা থেকে উঠে গেছে, আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা? মাইশা পুনরায় চেঁচিয়ে উঠে, কিরে কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামি করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না। ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলেছে। মাইশা ভ্রুকুচকে শুধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহই জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমকে দিতে যাবে তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে উঠল, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকেই তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি, একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের সুরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকেই সব সময়, বলবো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মাইশা রাগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে ওর বোনের পিছে ঘুরিস। আবির মাইশার সামনে থেকে সরে একপাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ভ্রুকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মাইশা রাগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছুই জানে। এখন না, আরও 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষায় কর, আমি এখন বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলল, আপু প্লিজ ওরে এখন কিছু বলো না। আমি বলবোই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললেই কি সব কিছু সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করে, বিয়ের পর তো তুমি ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করব। দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে একবার কথা গেলে তুলকালাম হয়ে যাবে।
প্লিজ আপু। ফুপি জানে না? না। ঠিক আছে, মাপ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি। বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মাইশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি? শোনো তবে। শাড়ি পরিহিত মাহাদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরম অচল পূর্বাভাসবিহীন কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার সাহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মায়েশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। ততক্ষণে মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো, আবির ভুল করেছিল তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, হাসছিস কেন? মেঘ মুচকি হেসে ওপাশ এপাশ মাথা নাড়ল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমনপথে চেয়ে আছে। মেঘের চিন্তাহীনত চেহারায় হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়র সমাগম। এর মধ্যে দুটা অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকেছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে, সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলেই সরে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে ওঠে। পিছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এই কথার কখন বললাম? সব কথা বলতে হয় না। তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বুঝছেন? জি। সবার? জি না, তোর মতো তার ছেঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছেঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেই তার ছেঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন। মিম আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িতে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাহিরে চলে যায়। আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসায় তারপর বিদেশে চলে যাওয়া। সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশপাশে থাকে। মালার সামনে মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে যায়।
ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে। তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলো মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভিতরে চলে গেছে। মিম আর আদি আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা চাচারা মামারা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলেছেন। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখে সাকিব ঠাট্টার সুরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যেই মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসেছে। ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখে আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়ো খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় বড় করে তাকালো। অষ্টদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবেই অষ্টদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য তুই ততটুকুই করিস। এর বাহিরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর ৫-৭ বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করছে। তানভীর ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতিমন হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমিষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ার মেঘ তাড়াহুড়া করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলেছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছে? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলল, মানে? আপনার শীত লাগছে কি না দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফুঁসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘণ্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলেছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে উঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজোড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতেই মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানি বোতল সাজছে। মেঘ গ্লাস হাতে মাঝখানেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল,
বোতল দিয়ে পানি খাই না আমি। মালা রেগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি হেসে বলে, সময় হলে আরও অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ার পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ই তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃৎস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনার আঁখে যুগল জড়িয়ে আছে মোহময় তাই। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্বোধ্য চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুল তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সন্বিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সেই কল্পনার আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকলো, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, হুম। আগপাছ না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশপাশে তাকিয়ে ভাবলেশীন জবাবে দিল, তেতো হয়ে যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদ্বয়ে আরও প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরণ মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারোর না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কী হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকে মেয়েটাকে চোখে চোখে রেখেছে, তারপরেও কী যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারত না। বিয়েবাড়ি, আত্মীয় পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকেই সাহায্য করেছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরা সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকে নজর রাখছে। আবির গলা খাকারি দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাহিরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে তেমনই বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সব কিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরের অনেক বেশি টানে। 2জন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার 2 হাতে মেহেদি দিয়ে যাচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে যাচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলে তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু? এসব বললে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না, তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখল। একপাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে।
পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদির ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছেন। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানার উঠে বসেছে। দিশারা আগে থেকেই বিছানায় বসেছিল মেঘকে মেহেদি দেওয়ার জন্য। আপু মেঘের বাম হাতে কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালা রাগ কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসার মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার জন্য নাম করে মেঘের মনে আঘাত দিয়ে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করায় এসেছিল। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ থেকে ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপর। আবির ভ্রুজোড়া নাকের গোড়ায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্ত সুরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পিছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকেই উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাভ দু চোখ দেখে মাথা নিচু করে ফেলেছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে আবিরের পরিশ্রান্ত চেহারায় তাকালো। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উজ্জ্বলতার ছিটেফোঁটো নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করল, এখানে বসেছিলি কেন? মালার আচরণের মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কি না এভাবে কথা বলল? সেই আক্রোশেই রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। মেঘ উদ্বেলিত কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের সুরে আবিরকে মালাপুর নামে নালিশ জানালো। মনের যত রাগ ছিল একদমই সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগ শুধু শুনে গেল। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হয় মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? দূর, ভাল লাগে না, আমি থাকবই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। নিজেকে সামলাতে না পেরে আবিরের বুকে ধাক্কা খেল মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাত স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরিয়ে আছে। মেঘ সরে যাওয়ার আবির দু হাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ উষ্ণ উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট আর তার উপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8-10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেইনি কথাটা একবার জানাতে আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতে কবজিতে ধরে শুধালো, এই হাতে দেব?
আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলেই দিব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশী কল্পনা করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দেন। আবির মেঘের হাতে ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিয়া খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহল বশতেই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখ পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে। মালিয়া খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনেই মালিয়া খানের দিকে তাকায়। মালিয়া খান হাস্যোজ্জ্বল মুখে দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম। বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচ্চু কখন আসছেন? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগেই আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিয়েছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলা আবির মেহেদি না দিয়ে দিলেই তুই যে কি কান্না করতিস। মেঘ ভ্রুকুচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশের বাসায় পিচ্চিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এত পার্লার ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত। মিমকেও কয়েকবার দিয়েছে, তবে তোকে বেশি দিয়ে দিয়েছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন? মালিয়া খান হেসে উত্তর দিল, জন্মের পর থেকে ৬-৭ বছরের ঘটনা কারোর কি মনে থাকে? কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিয়া খান চিন্তিত সুরে বললেন, কেন? কে? মালা? হ্যাঁ। মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার করে, আমি কিন্তু ওর খবর করে ছাড়ব। মালিহা খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো। দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখাই আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপ্পি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্য আমার দুই জাকে ডাকতে যাচ্ছি। মালিয়া খান চলে গেছেন। কথাটা মালার কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশার মধ্যেও চোখ পড়ে মেঘ আবিরের দিকে। নিজের উপর এখন আরও বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে এই আচরণ না করত, তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগ মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখিয়ে যাচ্ছে, পলকও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলে সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁখিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে তিন যা আসছেন। দূর থেকে মেঘকে ডেকে বললেন, কিরে আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথা মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি।
মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তার কোনো কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশী হৃদয় প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখে পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখল। ওপাশ থেকে আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম আপনার ঘুম কি এখনও ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি।